কি সুন্দর মানিয়েছে না চঞ্চল ভাই আর নিহার আপুকে। নির্ময় কণ্ঠ খাদে নামালো কিছুটা, থমথমে কণ্ঠে বলল, আমাদের এর থেকেও সুন্দর মানাতো। ওদের ওই জায়গাটায় আজ আমরা থাকতাম, কিন্তু তোমার বাপের দৃষ্টির ভুলে আজ আমার হতে যাওয়া বিয়েটা ভেঙে গেল। এই বিয়ের ঝামেলা শেষ হলে তোমার বাপকে চোখের ডাক্তার দেখিও। টাকা না থাকলে আমাকে বলো, আমি দেখাবো। চৈত্রী ঘাড় বাঁকালো, সরু দৃষ্টিতে তাকালো নির্ময়ের পানে। তবে তার সে দৃষ্টি টিকলো না বেশিক্ষণ। তার দৃষ্টিতে নেমে এলো এক রাশ মুগ্ধতা। কি স্নিগ্ধ লাগছে এই পুরুষকে। হলদে রাঙা একটা পাঞ্জাবি আটসাট পেতে রয়েছে নির্ময়ের শক্তপোক্ত শরীরে। ফর্সা মুখখানায় জায়গা পেয়েছে হালকা চাপদারি, চুলগুলো পিছনের দিকে ঠেলে রেখেছে। ফর্সা লোমযুক্ত পুরুষালী হাতে আবার কালো বেল্টের একটা ঘড়িও জায়গা নিয়েছে। সব মিলিয়ে ভীষণ সুদর্শন এই পুরুষ। চৈত্রীর বুকের মাঝে ধ্রিম ধ্রিম আওয়াজ হচ্ছে আজ নির্ময়ের এহেন রূপে। দৃষ্টি সরাতে ইচ্ছে হচ্ছে না এই লোকের উপর থেকে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ময়ের পানে। নির্ময় লক্ষ্য করলো সে দৃষ্টি, হাসলো সে। আলতোভাবে চৈত্রীর কপালে একটা টোকা দিয়ে বলল, নজর দিও না, তোমার মতো গর্ধব মহিলার নজরে কালো হয়ে যাব আমি। ঘোর ভাঙলো চৈত্রীর। চোখ ছোট ছোট করে সে উত্তর দিল, অপমান করছেন আমাকে। শরীর দুলিয়ে হাসলো নির্ময়। তবে সে হাসিতে শব্দ হলো না কোনো। পরক্ষণে সে একটু ঝুঁকলো চৈত্রীর পানে, মৃদু কণ্ঠে বলল, এখানে এসেছো যখন, তখন চঞ্চল ভাই আর নেহা আপুর সাথে দেখা করে বাড়ির পেছনের দিকটায় আসো, কথা আছে আমার। কপট রাগ দেখালো চৈত্রী, বলল, পারবো না। নির্ময় উত্তর দিল না কোনো। দ্রুত পায়ে চৈত্রীর পাশ থেকে প্রস্থান করতে করতে বলল, আমি অপেক্ষা করছি তোমার জন্য। চৈত্রী আর সময় ব্যয় করলো না। নির্ময়ের যাওয়ার পানে একবার দৃষ্টিপাত করে এগিয়ে গেল স্টেজের দিকে। সেখানে চঞ্চল আর নিহার সাথে কুশলাদি বিনিময় করেই প্রস্থান করলো বাড়ির পিছনের দিকে। মহারাজ হুকুম যখন করেছে তখন সেই হুকুম তো মানতেই হবে, নয়তো এই ব্যক্তি না আবার ভরা জনতার সামনে এসে বলবে আমি বিয়ে করব। এমনি ইদানিং এর লোক যে পরিমাণ বিয়ে পাগলা হয়েছে, ভরা সমাজে ওই লোক এমন কথা বললে তার মান সম্মান ক্ষুণ্ণ না হলেও চৈত্রীর তো হবে। একটা নির্লজ্জ লোক। চৈত্রীর ভাবনার মধ্যেই সে এসে পৌঁছালো বাড়ির পেছনের দিকে। এদিকটায় কোনো লাইট বা আলো না থাকলেও বাড়ির সামনের দিকের কিছুটা আলো এসে বেশ উজ্জ্বল এখনটা। তবে মানুষজন নেই কোনো, থাকবে কিভাবে? সবাই তো বাড়ির সামনের দিকে উঠোনে গায়ে হলুদের অনুষ্ঠানে ব্যস্ত। তার মতো কয়জন আছে যে ভাইয়ের গায়ে হলুদ ছেড়ে নিজের প্রেমিকের সাথে লুকিয়ে চুরিয়ে প্রেম করতে আসে? চৈত্রী ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকালো। নির্ময়ের দেখা নেই কোথাও। তাকে ডেকে ছেলেটা কোথায় উধাও হয়ে গেল? চৈত্রী গলা ছাড়লো, বলল, শুনছেন নির্ময় ভাই, আসছেন আপনি? জবাব এলো না কোথাও। হয়তো নেই ছেলেটা এখানে, তার জন্য অপেক্ষা করে চলে গিয়েছে। অবশ্য চঞ্চল ভাই আর নিহা আপুর সাথে দেখা করে এখানে ফিরতে ফিরতে বেশ দেরি হয়েছে তার। চৈত্রী ঘাড় ঘুরে দাঁড়ালো, পা বাড়ালো বাড়ির ভিতরের দিকে। ঠিক তখনই তার পিছন থেকে জড়িয়ে ধরলো কেউ একজন। থুতনি রাখলো চৈত্রীর কাঁধে, ঘোর লাগা কণ্ঠে বলল, এত সেজেছো কেন মেয়ে? আমাকে পাগল করছো কেন? সমস্যা কি তোমার? নির্ময় মাতাল করা কণ্ঠস্বর, হাতের অবাধ স্পর্শ যা তার শাড়ি ভেদ করে জায়গা নিচ্ছে পেটের আনাচে কানাচে। সব মিলিয়ে চৈত্রীর অবস্থা বেকায়দায়। অজানা অনুভূতি যেন গ্রাস করে নিচ্ছে তাকে। বুকের মধ্যে ছোট হৃৎপিণ্ডটা যেন দৌড়াচ্ছে দ্রুত বেগে। গলা শুকিয়ে আসছে চৈত্রীর। গলা দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না। তবুও অনেক কষ্টে নিজের কণ্ঠনালী থেকে কথা বের করলো চৈত্রী। কাপা কাপা কণ্ঠে বলল, কি করছেন কি নির্ময় ভাই? ছাড়ুন আমাকে। ছাড়ার জন্য তো ধরিনি তোমাকে আমি। ঢোক গিল চৈত্রী, বলল, চারিদিকে মানুষ গিজগিজ করছে, দেখে ফেলবে কেউ। দেখলে দেখুক, ভয় পাই নাকি আমি কাউকে? কিন্তু আমি ভয় পাই, ছাড়ুন আমাকে। নির্ময় ছাড়লো না। উল্টো চৈত্রীর শাড়ি সরিয়ে পেটের ভাগ উন্মুক্ত করলো নির্ময়। সেখানে আলতোভাবে স্পর্শ করলো নির্ময়ের পুরুষালী শক্তপোক্ত হাতটা। কেঁপে উঠলো চৈত্রী। ঠান্ডা কিছুর অনুভবে চোখ বন্ধ করে নিল চৈত্রী। নির্ময় ছেড়ে দাঁড়ালো চৈত্রীকে। মেয়েটার বাহু ধরে তাকে ফেরালো নিজের দিকে। তার গালে হাত রেখে মৃদু কণ্ঠে বলল, তাকাও আমার দিকে। চৈত্রী চোখ পিটপিট করে তাকালো নির্ময়ের পানে। নির্ময় শব্দ করে চুমু খেলো চৈত্রীর লাল টকটকে ওষ্ঠদয়। তবে সময় বেশিক্ষণ নিল না, মাত্র সেকেন্ড কয়েকের চুমু ছিল তার। চৈত্রী যেন সহ্য করতে পারছে না নির্ময়ের হুট করে এত স্পর্শ। নিভু নিভু তার চোখ দুটো। জ্ঞান হারিয়ে নির্ময়ের বুকে লুটিয়ে পড়বে যেন এখনই। নির্ময় নিজের ডান হাতের বৃদ্ধা আঙুলে বারংবার ছুঁয়ে দিচ্ছে চৈত্রীর লাল ওষ্ঠদয়। অতটুকু চুমুতে তার কিছু হয়নি, বরং এই চুমুতে তার ভিতরকার পুরুষালী সত্তা উন্মুক্ত হচ্ছে আরো। নিজেকে নিয়ন্ত্রণ করা দায় হয়ে পড়ছে ভীষণভাবে। এই মেয়েটাই যে এমন, নির্ময়ের আশেপাশে গেলেই সে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। ভীষণভাবে কাছে পেতে ইচ্ছে করে এই রমণীকে। তাই তো ইদানিং সে বিয়ের জন্য এতটা পাগল হয়ে পড়েছে।
কবে যে হবে তার বিয়েটা? নির্ময় চৈত্রীর নিভু নিভু চোখের দিকে তাকালো, ঘোর লাগা কণ্ঠে বলল, তোমার এই ঠোঁটে দীর্ঘ এক চুমু খেতে ইচ্ছে করছে চৈত্র। চুমুর বর্ষণ ঘটাতে ইচ্ছে করছে তোমার মুখশ্রীতে। তবে আমি পারছি না। কিভাবে পারবো? তোমার ঠোঁটে দীর্ঘ এক চুমু খেতে গেলেই যে আমার অন্য কিছুর ইচ্ছে জাগবে, যা আমার জন্য এই মুহূর্তে নিষিদ্ধ। রাতের আঁধার ঘনিয়েছে চারদিকে। রাত প্রায় 11টা গড়িয়েছে। বাড়িতে বিয়ের পরিবেশ হয় ততটা রাত যদিও বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ আগেই শেষ হয়েছে চঞ্চল আর নেহার গায়ে হলুদের অনুষ্ঠান। বাড়ির বড়রা সব কালকের জন্য কিছুটা গোছানোতে ব্যস্ত হলেও ছোটরা আসর জমিয়েছে ছাদে। তাদের মধ্যে চৈত্রীও আছে বেশ আনন্দের সহিত। কতদিন পর সব কাজের মহল একসাথে হলো। সেই যে ও বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ঢাকা চলে গেল, আর দেখা হলো না কারোর সাথেই। যাক, তাও ভাইয়ের এই বিয়ে উপলক্ষে সবার সাথে আজ দেখা হয়ে গেল। চৈত্রীদের বাড়ির ছাদের মধ্যভাগে কাজিন মহল গোল করে বসেছে, যদিও এখানে কাজিনদের মধ্যকার পুরুষরা নেই। যারা আছে সবাই মেয়ে। সবাই উৎসুক হয়ে বসেছে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে বলে। হাতে রয়েছে টমেটো সসের একটা খালি কাঁচের বোতল। এই বোতলটা ঘুরিয়ে দিলে যার দিকে যাবে তাকে ট্রুথ অ্যান্ড ডেয়ারের মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। আতসী চৈত্রীর চাচাতো বোন ঘুরিয়ে দিল বোতলটা। বোতল ঘুরতেই টান টান উত্তেজনা সবার মধ্যে। কার দিকে যাবে বোতলের মুখ, কার দিকে? সবার উত্তেজনা সমাপ্তি ঘটিয়ে বোতল ঘুরে গেল মিনারা মানে চৈত্রীর ফুফাতো বোনের পানে। খেলার শর্ত মোতাবেক মিনারা ট্রুথ অ্যান্ড ডেয়ারের মধ্যে ট্রুথটাই বেছে নিল। মিনারাকে কয়েকটা প্রশ্ন করে আবারও সবাই মনোযোগী হলো খেলায়। একবার, দুইবার, তিনবার, টানা 5 বারের বার বোতল ঘুরে গেল চৈত্রীর দিকে। এই ভয়টাতেই অবশ্য সে ছিল। চৈত্রীর খালাতো বোন অরুণিমা চৈত্রীকে জিজ্ঞেস করলো, ট্রুথ নাকি ডেয়ার? চৈত্রী ভাবলো কিছুক্ষণ। ট্রুথ নিলে এরা তার মুখ থেকে কি নাকি সত্যি কথা আবার বের করে নেয়। এদের বিশ্বাস নেই কোনো। তাছাড়া আজকাল ট্রুথ নিলে বেশিরভাগ প্রশ্নই দেখা যায় প্রেম, প্রেমিক, প্রেমিকা এইসব নিয়েই জিজ্ঞেস করে। ট্রুথ নেওয়ার পর দেখা যাবে ওর মুখ দিয়ে এসব সংক্রান্ত কথা বের করেই জনসম্মুখে তাকে লজ্জায় ফেলবে এরা। যদিও নির্ময় তার ভালোবাসার মানুষ বলতে কোনো দ্বিধা নেই তার, কিন্তু এদের সামনে বললে এই বিষয় নিয়ে নির্ময় সহ ওকে খোঁচাবে সারাক্ষণ, আবার ওর বাবা মায়ের কাছেও বলে দিতে পারে। অনেক ভেবেচিন্তে চৈত্রী ডেয়ারটাই বেছে নিল। বলল, আমি ডিয়ার নেব। চৈত্রীর সিদ্ধান্ত শুনে প্রত্যেকে ভাবলো কিছুক্ষণ। তারপর মিনারা বলল, ঠিক আছে, তুই এক কাজ কর, তোর মোবাইলে কল লিস্টের প্রথমে যে আছে তাকে কল করে লাউড স্পিকারে দে। তারপর আমরা ঠিক যা যা বলতে বলবো তাই বলবি। চমকে উঠল চৈত্রী। তার কল লিস্টের প্রথমে তো আছে নির্ময়। এই নির্ময়ের কথা আপাতত কাউকে জানাবে না বলেই তো সে ডেয়ার নিল। সেই নির্ময়কেই কিনা এখন কল করতে বলছে এরা। তার উপর আবার তাকে কিনা বলতে বলে এরা, তার ঠিক নেই। চৈত্রী কল করলো না নির্ময়কে। মিনারা তাড়া দিল মোবাইল থেকে তার কল লিস্টের প্রথম নাম্বারে কল করার জন্য। চৈত্রী যেন শুনেও শুনলো না, ঠায় বসে রইল সেখানে। অরুণিমা মোবাইলটা কেড়ে নিল চৈত্রীর হাত থেকে। বলল, তোর কল দিতে হবে না, আমি কল দিচ্ছি, তুই শুধু কথা বলবি। মোবাইলে কোনো লক না থাকায় কল লিস্টে যেতে সময় লাগলো না অরুণিমার। কল লিস্টে গিয়েই সে প্রথম নাম্বারটা পেল নির্মম নির্দয় নির্ময় নামে। ভ্রু কুচকালো অরুণিমা। বলল, এটা আমাদের নির্ময় ভাইয়ের নাম্বার না? কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল চৈত্রী। এখনও তার ভিতরে নির্ময়কে লুকিয়ে রাখার চেষ্টা। সে কিছুতেই চায় না এই বিয়ে বাড়িতে নির্ময় আর তার ব্যাপারটা তার বাবা মায়ের কানে যাক। তারপরে বেঁধে যাবে আরেক ঝামেলা। মিকি হাসলো চৈত্রী, আমতা আমতা করে বলল, ওনার বোনের সাথেই তো আমার ভাইয়ের বিয়ের কাজের দরকারই কল দিয়েছিলাম। এই বিষয়ে চৈত্রীকে আর কেউ ঘাটল না বেশি। মোটামুটি সবাই জানে নির্ময় নিরামিষ স্বভাবের। গম্ভীর কণ্ঠ ছাড়া কথা বলতে পারে না একদম। তার দ্বারা আবার প্রেমও। আতসী মুখ খুললো এতক্ষণে। সে বেশ ভেবে বলল, যতদূর জানি নির্ময় ভাই খুবই নিরামিষ স্বভাবের। তার দ্বারা প্রেম তো দূরে থাক, মেয়ে পটানোও সম্ভব না। তুই এখন কল করবি নির্মম ভাইয়াকে আর বলবি, তুমি আমাকে একটুও বোঝো না, কেন তুমি এমন? আমাকে একটু বুঝলে কি এমন হয়? আতসী কথাগুলো শেষ করতেই আঁতকে উঠল চৈত্রী। সবাই নির্ময়কে নিরামিষ রসকসীন জানলেও চৈত্রী বেশ ভালো করে চিনে নির্ময়কে। সে চৈত্রীর সম্মুখে কি পরিমাণ নির্লজ্জ, ঠোঁট কাটা তা একমাত্র সেই জানে। এদের সামনে এইসব কথা নির্ময়কে বলা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। ওই কথার পরিপ্রেক্ষিতে নির্ময় যে ভয়ঙ্কর ধরনের নির্লজ্জ মার্কা কথাবার্তা বলবে সে বিষয়ে চৈত্রী নিশ্চিত। তার উপর মোবাইল থাকবে নাকি আবার লাউড স্পিকারে। চৈত্রী আমতা আমতা শুরু করলো। বলল, ওনাকে এসব কথা বলতে পারবো না আমি, তোরা অন্য ডিয়ার দে। আমার দ্বারা সম্ভব না ওনাকে এসব বলা।
চৈত্রীর কথা মানল না কেউ। তারা তিনজনই জেকে ধরলো চৈত্রীকে নির্ময়ের নাম্বারে কল করার জন্য। তিনজনের মধ্যে থেকে আতসী বলল, তা বললে তো হবে না, আমরা সবাই মেনেছি খেলার নিয়ম, এখন তোকেও মানতে হবে। খেলা তো খেলাই, তাড়াতাড়ি কল কর নির্ময় ভাইয়ার নাম্বারে। আতসীর কথাই সায় জানালো বাকি সবাই। অরুণিমা ইতোমধ্যে কল করে ফেলেছে নির্ময়কে, মোবাইলটাও লাউড স্পিকারে। সেকেন্ড দুয়েক যেতেই উপাস থেকে কল ধরলো নির্ময়। বলল, হ্যালো। অরুণিমা মোবাইলটা ধরলো চৈত্রীর সামনে, ইশারায় বলল। বল। চৈত্রী অপ্রস্তুত বেশ। ওই কথা বললে নির্ঘাত এই স্থানে বিস্ফোরণ ঘটবে, কিন্তু এদিক থেকে এরাও চেপে ধরেছে ভীষণভাবে, না বলেও উপায় নেই। আর এই কথা নির্ময়কে বললে সে কী জবাব দিবে তাও বেশ ভালোভাবেই জানে চৈত্রী। চৈত্রী বলতে চাইল না কিছু, কিন্তু আতসী আর মিনারা দুই পাশ থেকে চেপে ধরেছে তাকে। শেষে ওদের কাছে হার মেনে কাপা কাপা কণ্ঠে বলল, আপনি আমাকে একটু বোঝেন না নির্ময় ভাই, এমন কেন আপনি? আমাকে একটু বুঝলে কি এমন হয়? চৈত্রীর কথা শেষ করতেই ওপাশ থেকে উত্তর এলো, আদর চাই আরো? তখন এত আদর করলাম তাতেও হয়নি তোমার, কিন্তু বিয়ের আগে যে এত বেশি আদর দেওয়া সম্ভব না জান। যে ভয়টা পেয়েছিল তাই হলো। মাথা ভন ভন করে উঠল চৈত্রীর। দ্রুত অরুণিমার হাত থেকে মোবাইলটা নিয়ে কল কেটে দিল সে। এতজন মানুষের মধ্যে ছিচি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে চৈত্রীর। আর নির্ময়ও কি বলল? চৈত্রীর এখন লজ্জায় মাটি ফাঁক করে তার ভিতরে ঢুকে যেতে ইচ্ছে হচ্ছে ভীষণভাবে। সব হয়েছে এই মেয়েগুলোর জন্য। এই মেয়েগুলো যদি তাকে জোর জবরদস্তি না করতো, তবে এই নির্লজ্জ মার্কা কথা তাকে শুনতে হতো না একটুও। চৈত্রী পাশ ফিরে তাকালো সবার দিকে। কারো মুখে কোনো কথা নেই, সবাই যেন মূর্তি বনে গেছে। যাওয়ারই কথা। নির্ময়ের মতো ছেলের মুখ থেকে যদি তারা এইসব কথা শোনে, তাতে তো তাদের হার্ট অ্যাটাক করার কথা। হার্ট অ্যাটাক না করে এখনো যে এরা বেঁচে আছে তাই অনেক। চারিদিকে বিয়ের উৎসবের মুখরিত। এই ঘর থেকে ওই ঘর যেতে যদিও বরযাত্রী তৈরি হওয়া বা তাড়াহুড়ো করে সাজগোজ করে বেরিয়ে পড়ার তেমন তাড়া নেই, সবাই ধীরে সুস্থে তৈরি হচ্ছে। চৈত্রী আজ হালকা গোলাপি রঙের একটা শাড়ি জড়িয়েছে নিজের অঙ্গে, কানে সোনালী বর্ণের ঝুমকা আর ঠোঁটে হালকা লিপস্টিক, মুখে হালকা মেকআপের আবরণ রয়েছে আজ। সব মিলিয়ে চৈত্রীকে আজ দারুণ এক পূর্ণবতী নারী মনে হচ্ছে যেন। চৈত্রী নিজেকে তৈরি করে বাইরে বেরিয়ে এলো। এখন উদ্দেশ্য তার প্যান্ডেলের কাছে গিয়ে গুটি কয়েক ছবি তুলবে। যেমন ভাবনা তেমন কাজ। চৈত্রী শাড়ির কুচি ধরে হাঁটতে লাগলো সেদিকে, কিন্তু পথে মধ্যেই বাধা পড়লো তার কাজে। কেউ এসে দাঁড়ালো তার সামনে। শাড়ির কুচি ছেড়ে মাথা উঁচু করে সামনের দিকে তাকালো সে। চোখে ভেসে উঠল রাজের চেহারা। এই লোক এখানে কেন? হয়তো তাকেও এই বিয়েতে দাওয়াত করা হয়েছে। রাজের চেহারাটা দেখেই সেদিনের কথা মনে পড়ল চৈত্রীর। মনের কোণে এই রাজ নামক মানুষটার জন্য এক রাশ বিরক্তি জেগে উঠল। তবে সে বিরক্তি প্রকাশ করলো না চৈত্রী। হাজার হলেও এই লোক এখন তার বাড়ির অতিথি। অতিথির সাথে খারাপ ব্যবহার অবশ্যই শোভা পায় না। চৈত্রীর ভাবনার মধ্যেই মুখ খুলল রাজ। মলিন তার মুখশ্রী। মলিন কণ্ঠেই সে প্রশ্ন করলো, কেমন আছো চৈতি? সৌজন্যমূলক হাসলো চৈত্রী, বলল, ভালো আছি। আচ্ছা ভাইয়া, আমার ওই দিকটায় কাজ আছে, একটু আসি আমি। কথাটুকু বলে একদণ্ড সেখানে দাঁড়ালো না চৈত্রী। এক প্রকার মেয়েটা পালিয়ে গেল রাজ নামক যুবকের সামনে থেকে। রাজ বুঝলো সে কথা। এই বিয়েতে আসার কোনো ইচ্ছেই তার ছিল না। এসেছে শুধুমাত্র চৈত্রীকে একটা নজর দেখার জন্য। সেদিনের পর থেকে যে মেয়েটাকে একবারের জন্য দেখেনি সে খারাপ হলেও তার ভালোবাসায় তো কোনো খাত ছিল না। এই মেয়েটাকে নিজের হৃদয় গহীনে সে ঠাঁই দিয়েছিল বহু বছর আগেই, যা কখনো প্রকাশ করতে পারেনি। অন্ততপক্ষে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হওয়ার কথা ভেবে। সেদিনের ঘটনার পর চৈত্রীকে হারানোর ভয় তীব্রভাবে জেঁকে ধরেছিল তাকে। যদিও চৈত্রী তো কখনো তার ছিলই না। মনকে বোঝানোর চেষ্টা করেছে অনেক, তবে সক্ষম হয়নি বোঝাতে। আজ এখানে এসে যেন মনটা অবুঝ হয়ে উঠেছে আরও। চৈত্রীকে আজ এখানে দেখে তাকে পাওয়ার আকাঙ্ক্ষা আরবারও জেঁকে ধরেছে তীব্রভাবে। চৈত্রীকে যে তার চাই, নয়তো তার হৃদয়ে শান্তি মিলবে না কোনো দিন। এই কয়দিন চৈত্রীহীনা নিজের দম বন্ধ করার পরিস্থিতিগুলো রাজ কিভাবে কাটিয়েছে তা একমাত্র সেই জানে। আজকালকার যুগে 2-3টা প্রেম করা সাধারণ বিষয়। সেখানে কেবল চৈত্রী নির্ময়ের সাথে প্রেম করেছে। চৈত্রীকে ভালোবাসে, তাকে পাওয়ার তাগিদে এই 2-1টা প্রেম মেনে নিতে পারবে রাজ। তবুও এভাবে তার জীবন থেকে চৈত্রী নামক সুখ হারিয়ে যেতে দেওয়া যায় না। ভালোবাসার দ্বারা না পেলে সে চৈত্রীকে ছলনার দ্বারা আদায় করার চেষ্টা করবে। তবুও শেষ চেষ্টা একবার করে দেখবে সে। চৈত্রীকে তার নিজের করে ছাড়বেই রাজ। সময় গতিশীল, সে বয়ে চলে বাধাহীন নদীর স্রোতের মতো। দেখতে দেখতে চলে গেছে বেশ কয়েকটি দিন। চঞ্চল আর নিহার বিয়ে কেটে গেছে ভালোভাবেই।
কোনো রকম বৌভাতের অনুষ্ঠানটা শেষ করেই চঞ্চল চলে এসেছে ঢাকায় তার চাকরির স্থানে। কি আর করবে, ছুটি যে বেশি ছিল না। বিয়ের উদ্দেশ্য তো আর ছুটি নিয়ে বাড়িতে যাওয়া হয়নি। গিয়েছিল বোনকে দিয়ে আসতে, সেই উপলক্ষে দিন 2 ছুটি নিয়ে থাকতে চাইছিল বাড়িতে। তারপরই সেই ঘটনা, প্রেমিকার সাথে রাতের আধারে দেখা করতে গিয়ে নিজের বাপের হাতে ধরা খেয়ে বিয়েটা তো সেদিন রাতের ঘটনার পর হুট করেই হয়ে গেল। অফিসে স্যারদের বলে তাও দিন 2 ছুটি বেশি কাটিয়েছে সে, কিন্তু এর বেশি ছুটি দিতে এই মুহূর্তে ইচ্ছুক নয় চঞ্চলের অফিসের কর্তৃপক্ষ। তাই একটু দ্রুত বেগেই ফিরতে হলো তাকে। অবশ্য তার সাথে চৈত্রী আর নির্ময়ও ফিরেছে, তাদেরও তো ভার্সিটি বন্ধ যাচ্ছে অনেক দিন। গিয়েছিল নিজেদের মান অভিমানের পালা নাশ করতে, কিন্তু ফিরে এসেছে তাদের ভাই বোনের বিয়ে দিয়ে। যদিও চঞ্চল আর নিহার বিয়ের জায়গায় নির্ময় আর চৈত্রীর বিয়েটাও হয়ে যেতে পারতো, আর এই নিয়ে নির্ময়ের আফসোসের যেন শেষ নেই। অবশ্য যা হয়েছে ভালোই হয়েছে। সেদিনের পর রাজের সাথেও আর দেখা হয়নি চৈত্রীর। নির্ময় বিয়ের অনুষ্ঠানের দিন রাজকে দেখে প্রচণ্ড ক্ষিপ্ত হলেও বলেনি কিছুই। হাজার হলেও অতিথির সাথে খারাপ ব্যবহার অনুচিত বলে চুপ হয়ে রয়েছে। তবে মনে মনে সে দৃঢ় প্রতিজ্ঞা করে রেখেছে, তখনই এবার রাজ কোনো বাড়াবাড়ি করলে তার শেষ দেখে সে ছাড়বে। এবার আর মোটেও নিজের চুপ থেকে রাজকে লাই দিবে না একদম। চৈত্রী তার, শুধুমাত্র তার। নিজের এই প্রিয় নারীকে নিজের একান্ত ব্যক্তিগত করে রাখতে তাকে যতটা করতে হবে সে করবে। তবুও চৈত্রী নামক রমণীকে কিছুতেই হারাতে দিবে না তার জীবন থেকে। রাত বেড়েছে কিছুটা, ব্যস্ত শহরের আনাচে কানাচে আলোকিত হয়েছে কৃত্রিম সোডিয়ামের আলোয়। তবুও দিনের প্রাকৃতিক আলো আর রাতের কৃত্রিম আলোর পার্থক্য তো থেকেই যায় অনেকটা। নির্ময় বসেছিল হলে নিজ রুমের পড়ার টেবিলে। অনেক পড়া বাকি তার। ওদিকে এই কয়দিন বাড়িতে গিয়ে বেশ ভালো সময় কাটিয়েছে, আর এদিকে তার পড়ার পাহাড় জমেছে। নির্ময় নিঃশব্দে বইয়ের দিকে তাকিয়ে পড়ছে তার পড়াগুলো। কোনো দিকে যেন হুঁশ খেয়াল নেই। রাজ নামক ভয়ঙ্কর প্রাণী হলে উপস্থিত না থাকায় রুমটাও বেশ নীরব। বাড়ি থেকে ফিরে এসে নির্ময় এখনো অবধি দেখেনি রাজকে। হয়তো সে এখনো ফিরেনি বাড়ি থেকে। নির্ময়ের পড়ার মাঝেই হঠাৎ প্রবল ঝংকার তুলে বেজে উঠল টেবিলের উপরে রাখা তার মোবাইলটা। নির্ময় বইয়ের থেকে চোখ ঘুরিয়ে তাকালো মোবাইলের দিকে। মোবাইলের স্ক্রিনে গোটা গোটা অক্ষরে ভেসে উঠেছে নিহা আপু নামটা। নির্ময় মোবাইলটা হাতে নিল, কলটা রিসিভ করে ধরলো কানের কাছে। নম্র কণ্ঠে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। আলতো হাসলো নিহা, বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস ভাই? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? শুরু হলো 2 ভাই বোনের কথোপকথন। নিহা টুকটাক কথা সারলো নির্ময়ের সাথে। অতঃপর কথার এক পর্যায়ে সে বলল, শোন, তোর খালিদ কাকা সম্ভবত কাল চৈত্রীকে আনতে যাবে, তুইও তার সাথে বাড়িতে আসিস। নির্ময় অবাক হলো খানিকটা। এই তো সেদিন ওরা ফিরলো বাড়ি থেকে, এর মধ্যেই আবার নিতে কেন আসবে? বাড়িতে হয়েছে কি কিছু যাতে চৈত্রীকে আবার ওইভাবে জড়িয়ে তলব? নির্ময় কিছুটা অবাক সুরেই প্রশ্ন করলো, হঠাৎ চৈত্রীকে নিতে আসবে কেন খালেদ কাকা? সেই দিনই তো বাড়ি থেকে ফিরলো আমরা। এখন পর্যন্ত তো 15 দিনও গড়ায়নি, এর মধ্যে আবারও নিতে আসবে যে? আর বলিস না, চৈত্রীর জন্য বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে বেশ ভালো, ছেলের পরিবারও ভালো, সব দিক থেকেই তাদের পছন্দ হয়েছে আমাদের। সব ঠিকঠাক থাকলে এবার এখানেই বিয়েটা হয়ে যাবে ওর। কথাটা শেষ হতেই তড়িৎ বেগে দাঁড়িয়ে পড়লো নির্ময়। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে তার। চৈত্রীর বিয়ে মানে কি? মজা করে হচ্ছে নাকি তার সাথে? যেখানে চৈত্রী অন্য কারো হবে ভাবতেও দম বন্ধ হয়ে আসে তার, সেখানে চৈত্রীর অন্য কারোর সাথে বিয়ে হলে না, চৈত্রী শুধু তার, শুধুই তার। চৈত্রীকে তার কাছ থেকে অন্য কাউকে কেড়ে নিতে দিবে না। এতদিন ভালোবাসার পরশে যে রমণীকে নিজ হৃদয়ে ঠাঁই দিয়েছে নির্ময়, আজ সে রমণীর অন্য পুরুষের সাথে বিয়ের কথা চলছে। বুকের মাঝে সূক্ষ্ম চিনচিনে ব্যথার আবির্ভাব ঘটেছে নির্ময়ের। দম বন্ধকর পরিস্থিতি উপনীত হয়েছে তার সম্মুখে। ইচ্ছে করেও যেন কণ্ঠনালী থেকে কথা বের করতে সক্ষম হচ্ছে না নির্ময়। তবে নিহাকে তার জিজ্ঞেস করার আছে অনেক কিছু। তাকে চুপ করে থাকতে দেখে নিহা একা একাই আবার বলা শুরু করলো, ছেলেকে চিনিস তুই মনে হয়, তোদের ভার্সিটিতেই তো পড়ে। আমার বিয়েতে এসেছিল তো, রাজ না কি যেন নাম, চৈত্রের খালাতো ভাই রাহাতের বন্ধু। শুনেছি ওর সাথে নাকি চৈত্রের প্রেমের সম্পর্ক রয়েছে, ছেলে যতদূর বললো আর কি। এতক্ষণ চৈত্রীর বিয়ে শুনে বুকের ভিতরে ব্যথা অনুভব করলেও রাজের নামটা শুনে যেন এই মুহূর্তে তীব্র রাগে ফেটে পড়ছে নির্ময়। চোখ দুটো যেন নিমেষেই রক্তিম বর্ণ ধারণ করেছে। দপদপ করে মস্তিষ্কে বিচরণ ঘটাচ্ছে তীব্র ক্রোধের অনল। এই ব্যাটা এখনো ভালো হয়নি, এখন ওর হাত বাড়াচ্ছে ওর চৈত্রের দিকে।
আবার বলে বেড়াচ্ছে তার সাথে চৈত্রীর প্রেমের সম্পর্ক। ভাগ্য ভালো রাজ এখন নেই হলে, নয়তো এই মুহূর্তে নির্ময়ের হাতে নির্ঘাত খুন হতো ওই বেটা। তাতে আজ যাই হোক না কেন, বাড়ি গিয়ে বেঁচে গেল। নির্ময়ের রক্ত যেন টক বগিয়ে উঠল। ফুঁসে উঠে সে বলল, চৈত্রী বলেছে ওই ছেলের সঙ্গে ওর প্রেমের সম্পর্ক আছে? চৈত্রী মত দিয়েছে এই বিয়েতে? চৈত্রী জানে না এখনো কিছু, আমরা কেউ বলিনি ওকে। দাঁতে দাঁত চাপলো নির্ময়, হিস শিশিয়ে বলল, বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে দেওয়ার পরিকল্পনা পর্যন্ত করে ফেলেছিস তোরা, অথচ ওকেই এখনো কিছু জানাসনি। কেন জানাসনি? নাকি জোর করে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে রেখেছিস? কোনটা? আরে না না, জোর করে কেন বিয়ে দেব? আসলে রাজ জানাতে বারণ করেছে ওকে। ও নাকি চৈত্রীকে সারপ্রাইজ দেবে, তাই আর কি। নির্ময় চিবিয়ে চিবিয়ে জবাব দিল, রাত জানাতে বারণ করলো আর তোরাও জানালি না? বাহ বাহ, তোদের বুদ্ধির তো প্রশংসা করতে হয়। একটু থামলো নির্ময়, গম্ভীর কণ্ঠে বলল, হতেও পারে ওই ছেলেটার কথা মিথ্যা। চৈত্রী তো আর নিজের মুখে বলেনি ওর সাথে চৈত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। তাদের খোঁজ খবর নেওয়া উচিত ছিল নাকি? নিহা কিছুটা ভাবুক ভঙ্গিতে বলল, মনে হচ্ছে না মিথ্যে বলেছে ছেলেটা। রাজ ওর কয়েকটা বন্ধুর সাথে কথা বলিয়েছে আমাদের। তারা তো সবাই বলল চৈত্রীর সাথে নাকি রাজের বেশ অনেক দিনেরই প্রেমের সম্পর্ক। চৈত্রীর কোনো বন্ধু বা বান্ধবী কি বলেছে রাজের সাথে ওর প্রেমের সম্পর্ক আছে? না, তা কি করে বলবো? আমরা কি চিনি নাকি চৈত্রীর কোনো বন্ধু বা বান্ধবীকে? এখন তো ওর সব বন্ধু বান্ধব ঢাকার দিকে, তুই চিনতে পারিস তাদের। ক্রোধে কপালের রগগুলো যেন ফুলে ফেপে উঠেছে নির্ময়ের। এদের সাথে কথা বলে কোনো লাভ নেই। এরা এক পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেয়। রাজ গিয়ে বলল চৈত্রীর সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে, চৈত্রীকে সে বিয়ে করতে চায়, আর এরাও মেনে নিল। চৈত্রীর কাছে বিষয়টা জিজ্ঞেস করে একবার নিশ্চিত হওয়ার প্রয়োজন বোধ পর্যন্ত করলো না। নির্ময় ডান হাতে কানের কাছে মোবাইল ধরে বাম হাত উঁচিয়ে আঙুল ঘষলো তার টকবগে কপালে। অতঃপর ভাবলো কিছু একটা, বাঁকা হেসে বলল, আচ্ছা আপু, তুই এক কাজ কর, খালেদ কাকাকে বল ওনার কষ্ট করে চৈত্রীকে নিয়ে আসতে হবে না, আমিই নিয়ে যাব চৈত্রীকে। আচ্ছা, আর শোন, চৈত্রীকে তুইও কিছু বলিস না, ওকে সারপ্রাইজ দেবো আমরা। নির্ময় বিড়বিড়ালো, আঙুল দিয়ে কপালের দপদপে রগগুলো ঘষতে ঘষতেই বলল, সারপ্রাইজ? সে তো আমি তোদের দেব, অপেক্ষা কর একটু। নিহা স্পষ্ট শুনলো না ভাইয়ের কথা, না বুঝতে পেরে সে জিজ্ঞেস করলো, বললি কিছু? বলেছি বলবো না কিছু চৈত্রীকে। আচ্ছা, কাউলি রওনা করিস পারলে, সাবধানে আসিস। রাখছি আমি। আচ্ছা। ভোরের আলো ফুটেছে, সোনালি মিষ্টি রোদে ভরে গেছে চারপাশটা। গাছে গাছে দুই একটা পাখি দেখা যাচ্ছে, যদিও এই ব্যস্ত কোলাহলপূর্ণ শহরের বুকে পাখিদের খুঁজেই পাওয়া যায় না সচরাচর। চৈত্রী দাঁড়িয়ে আছে নির্ময়ের হলের সামনে। গতকাল রাতে নির্ময় তার উপর হুকুম জারি করেছে আজ সকাল সকাল তার সাথে দেখা করতে। যদিও নির্ময় আরেকটু পরে দেখা করার কথা বলেছিল, কিন্তু চৈত্রী চলে এসেছে আগে ভাগেই। সেদিন দেরিতে এসে যে ভোগান্তিটা শেষ পর্যন্ত পোহাতে হলো, চৈত্রী চায় না সেরকম ভোগান্তির পুনরাবৃত্তি ঘটুক আবারও। তাই তো সে আজ সময়ের আগেই চলে এসেছে নির্ময়ের হলের সামনে। কিন্তু এই ব্যক্তির হঠাৎ কেন এমন এমন জরুরি তলব ভেবে পাচ্ছে না চৈত্রী। কাল কতবার জিজ্ঞেস করলো ছেলেটাকে, কিন্তু বললো না কিছুই। এই ছেলেরই একটা দোষ, যখন কথা বলে তখন এর মুখ থামানো যায় না। একের পর এক নির্লজ্জ মার্কা কথা বলে লজ্জায় জর্জরিত করে ফেলবে তাকে। আর যদি এই লোক কোনো বিষয়ে কথা বলতে না চায়, তবে বোম মেরেও এর মুখ থেকে সে কথা বের করা যাবে না। আর নির্ময়ের ওই গুণটাই সবচেয়ে বিরক্তিকর লাগে চৈত্রীর কাছে, বাকি সব ভালোই লাগে। চৈত্রীর অপেক্ষার মধ্যেই তার সামনে এসে দাঁড়ালো নির্ময়। পাঞ্জাবি পরেছে আজ, হাতে চিকন কালো বেল্টের ঘড়ি, চুলগুলোও বেশ পরিপাটি। নির্ময়কে সকাল সকাল এভাবে পরিপাটি তার উপর পাঞ্জাবি পরে থাকতে দেখে ব্রু কুঁচকে এলো চৈত্রীর। এই লোক আবার সকাল সকাল এভাবে সেজে গুজে কোথায় যাচ্ছে? কাঁধে তো আবার একটা ব্যাগও দেখা যাচ্ছে। চৈত্রী নিজের ভ্রুদয় কুঁচকে রেখেই নির্ময়কে প্রশ্ন করলো, হঠাৎ এই সকাল সকাল তলব করলেন, আবার এভাবে সেজে গুজে কোথায় যাচ্ছেন? নির্ময় তাকালো চৈত্রীর পানে, বলল, শুধু আমি না, তুমিও যাচ্ছ। চৈত্রীর কুঁচকানো ভ্রু জোড়া কুঁচকে এলো আরো, বলল, আমি যাব মানে? কোথায় যাব? নির্ময় হাত উঁচিয়ে ঘড়ি দেখলো, কপালে ভাঁজ ফেলে বলল, বাড়িতে যাব আজ, তার আগে একটু মার্কেটে যাব, সাথে আরও কিছু। এখানে দাঁড়িয়ে কথা বলার সময় নেই, চলো তাড়াতাড়ি। বাড়িতে যাওয়ার কথা শুনে কিছুটা অবাক হলো চৈত্রী। অবাক সুরেই সে বলল, হঠাৎ বাড়িতে কেন যাবেন? সেদিন না বাড়ি থেকে এলেন? চৈত্রীর প্রশ্নে যেন কিছুটা বিরক্ত হলো নির্ময়, কপাল কুঁচকে উত্তর দিল, কাজ আছে, আর আমি একা যাচ্ছি না, তুমিও যাচ্ছ আমার সাথে।
এখন চলো চলো, বাড়িতে যাওয়ার আগে কাজগুলো সারি। কথাটা বলেই সামনের রাস্তা ধরে হাঁটা শুরু করলো নির্ময়। চৈত্রী দেখালো নিজের দিকে, কেমন সাদামাটা একটা 3 পিস পরে সে হাজির হয়েছিল আজ। এত সকালে আর সেজে গুজে বের হবে কি? অবশ্য সে কি বুঝেছে নাকি এখন তাকে কোথাও যেতে হবে, আবার বাড়িও যেতে হতে পারে। চৈত্রী নিজের বেশভূষার দিকে তাকিয়ে আবার তাকালো নির্ময়ের পানে। ততক্ষণে নির্ময় হেঁটে গিয়েছে কিছুটা দূরত্বে। চৈত্রীর দৌড় লাগালো নির্ময়ের দিকে। নির্ময়ের কাছে গিয়ে থেমে হাঁটতে লাগলো, তার পায়ে পা মিলিয়ে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, আমি এভাবে যাব মার্কেটে? সাদামাটা পোশাক পরে এসেছি আমি। আপনি অপেক্ষা করুন একটু, আমি পোশাক পরিবর্তন করে আসছি এক্ষুনি। নির্ময় হাঁটতে হাঁটতেই জবাব দিল, তার দরকার হবে না, এভাবেই চলো। বাড়িতে যাবেন নাকি? আমি তো জামা কাপড়ে ব্যাগও আনিনি কোনো। আর মিহিকে বলে দেব, ও নাইমাকে তোমার ব্যাগ নিয়ে আসতে বলবে। ওদের আবার কষ্ট দেওয়ার কি দরকার? আপনি 5 মিনিট অপেক্ষা করুন, আমি এখনই পোশাক পরিবর্তন করে ব্যাগ নিয়ে আসছি। সে সময় নেই এখন, তাড়াতাড়ি আমাদের এদিকে সব কাজ সারতে হবে। বিকেলেই আবার রওনা হতে হবে বাড়ির দিকে। চৈত্রী চিন্তিত হয়ে পড়লো বেশ। হঠাৎ এই লোক তাকে বাড়িতে যাওয়ার তাড়া কেন দিচ্ছে? এই তো সেদিন সে এলো বাড়ি থেকে। কারো কিছু হয়েছে কি যা নির্ময় লুকাচ্ছে তার থেকে? কারো কোনো বিপদ আপদ ঘটলো না তো? চৈত্রী চিন্তিত সুরেই প্রশ্ন করলো, কেন? আচ্ছা, আমরা হঠাৎ বাড়িতে কেন যাচ্ছি? হয়েছে কি কিছু? বাবা মা ঠিক আছে তো? নির্ময় এক পলক তাকালো চৈত্রীর পানে, বলল, সবাই ঠিক আছে, শুধু ঠিক নেই আমি। ব্রু কুচকালো চৈত্রী, বলল, কেন, কি হয়েছে আপনার? নির্ময় তাড়া দিল চৈত্রীকে, একটা রিক্সা ডেকে বলল, যেতে যেতে বলছি, রিক্সায় ওঠো তাড়াতাড়ি। চৈত্রী আর কথা বাড়ালো না। নির্ময়ের কথা মতো উঠে বসলো নির্ময়ের ডাকা রিক্সাটায়। নির্ময়ও উঠে বসলো চৈত্রীর পাশে। রিক্সা চালক রিক্সা চালানো শুরু করলে নির্ময় ধীরে সুস্থে বলা শুরু করে রাজের ব্যাপারে। সবটা শুনে চৈত্রী অবাক হলো বেশ, সাথে রেগেও গেল ভীষণ। রাগে যেন রি করে উঠলো তার ভিতরটা। ছেলেটা যে এত খারাপ কখনো বুঝে উঠতে পারেনি চৈত্রী। একজন মানুষের একজনকে ভালো লাগতেই পারে, ভালোবাসতেই পারে বিপরীত ধর্মী কাউকে, তাই বলে যে তার এভাবে ক্ষতি করতে উঠে পড়ে লাগবে? সে যেমন কাউকে ভালোবেসে ভুলতে না পেরে কষ্ট পায়, তেমনি তার বিপরীত মানুষটাও তো তার ভালোবাসা হারালে কষ্ট পাবে, তাই না? জোর করে কি ভালোবাসা হয়? হয় না। রাজের সৌভাগ্য রাজ ঢাকায় নেই এখন, নয়তো এবার নির্ময় তাকে কি করতো না করতো জানা নেই, তবে চৈত্রী নির্ঘাত খুন করে ফেলতো তাকে। চৈত্রীর ভাবনার মাঝখানেই মার্কেটে এসে পৌঁছালো তারা। নির্ময় রিক্সা থেকে নেমে হাত ধরে নামালো চৈত্রীকে। রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে দুজনের প্রস্থান করলো মার্কেটের ভিতরে। খুব বড় ধনী সমাজের মার্কেট নয় এটা, চারিদিকে ছোট বড় দোকানে ভরপুর। দামটাও এখানে সহজলভ্য। মধ্যবিত্তদের রোজকার যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্গী যেন এই জায়গাটা। নির্ময় দোকানগুলোতে ঘুরে ঘুরে শাড়ি দেখা শুরু করেছে। যদিও এই কাজে সে বড্ড অপরিপক্ক, অবশ্য অপরিপক্ক হওয়াটাই স্বাভাবিক নয় কি? সে কি আগে কখনো কোনো মেয়ের জন্য কিছু কিনেছে নাকি? আগে তো নিজের জন্যই কিনতো না, সারাদিন ব্যস্ত থাকতো পড়াশোনায়। বরাবরই তার মা পছন্দ করে সবকিছু কিনে আনতো তার জন্য। এই ঢাকায় আসার পরই সে নিজের কেনাকাটাগুলো নিজে করতে শুরু করেছে, তাও ততটা নয়। দরদাম সম্পর্কে জানে না সে তেমন ভাবে। ঢাকায় এসে একা একা যে কয়বারই মার্কেটে এসেছে কেনাকাটা করতে, সে কয়বারই দোকানদার যে দাম চেয়েছে নিঃশব্দে সেই দাম দিয়েই নিজের প্রয়োজনীয় সবকিছু নিয়ে গিয়েছে সে। আর মেয়েদের জিনিস সেদিকে তো তাকিয়েও দেখেনি কখনো, কিন্তু আজ যেন সে একটা শাড়ি কেনার যুদ্ধে নেমেছে কোমর বেঁধে। আর এই যুদ্ধে সে জিতে তবেই ময়দান থেকে উঠবে। শাড়ি তো আজ সে কিনেই ছাড়বে, তবে ঠিক পছন্দ করে উঠতে পারছে না কোনো শাড়ি। সব দোকানে ঢুকে শুধু শাড়িগুলো এলোমেলো করে বেরিয়ে আসছে সে। চৈত্রীয় প্রায় 30 মিনিট ধরে এ দোকান থেকে ও দোকান ঘুরছে নির্ময়ের সাথে। নির্ময়ের কাছে কিছু জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছে না সে, শুধু বলছে, হাঁটতে থাকো আমার সাথে সাথে। এটা কেমন কথা? সে তো সেই কখন থেকে হাঁটছেই নাকি? এবার চৈত্রী বিরক্ত হলো বেশ, বিরক্তি ভরা কণ্ঠেই বলল, আপনি কি করতে চাইছেন বলুন তো? সেই কখন থেকে শুধু এই দোকান থেকে ওই দোকান ঘোরাচ্ছেন। মেয়েরাও তো একটা শাড়ি কিনতে এলে এত সময় নষ্ট করে না যতটা আপনি করছেন। নির্ময় তাকালো চৈত্রীর দিকে, কপাল কুঁচকে বলল, কি করব, পছন্দ হচ্ছে না তো। এভাবে শাড়ি না দেখে এলোমেলো হলে পছন্দ কিভাবে হবে? চলুন, আমি পছন্দ করে দিচ্ছি। নির্ময় বাধা প্রদান করলো চৈত্রীকে, বলল, না, আমি পছন্দ করব। ঠোঁট বাঁকালো চৈত্রী, বলল, তা তো দেখতেই পাচ্ছি যে কি পছন্দ করছেন আপনি। মুখে চৈত্রী স্বাভাবিকভাবে কথা বললেও অন্তরে তার ঝড় বয়ে যাচ্ছে। নির্ময় কেন হঠাৎ মার্কেটে এলো? কার জন্য এত বেছে বেছে শাড়ি কিনছে? নিশ্চয়ই তার মায়ের জন্য নয়। মায়ের জন্য শাড়ি কিনলে অবশ্যই একটু বয়স্ক নারীদের শাড়ি চাইতো সে।
দোকানে গিয়ে অল্প বয়সী মেয়েদের উপযোগী শাড়ি চাইতো না। নেহা আপুর জন্য নয় তো? হতে পারে, একটা মাত্র বোন তার, কিছুদিন আগেই বিয়ে করে পরের ঘরে চলে গেল। হয়তো বোনের জন্য মন পুড়ছে, তাই বোনের জন্য কিনছে একটা শাড়ি। কিন্তু নেহা আপুর জন্য হলে সে শাড়ি তো চৈত্রী নিজেই পছন্দ করে দিতে পারে, তাতে নির্ময় বাধা কেন দিচ্ছে? সে নিজেই পছন্দ করবে বলে এতটা জোর কেন দিচ্ছে? যদিও কার জন্য কিনছে শাড়ি এ প্রশ্ন সে নির্ময়কে বেশ কয়েকবারই জিজ্ঞেস করেছে। বরাবরই নির্ময় জবাব দিয়েছে পরে জানতে পারবে। এখন আবার সেই একই প্রশ্ন নির্ময়কে করলে লোকটা রেগে যাবে নির্ঘাত। আবার না জিজ্ঞেস করেও পারছে না চৈত্রী, মনের মধ্যে খচখচ করছে শুধু। যাক, আরেকবার জিজ্ঞেস করাই যাক, রাখলে রাগুক তো। চৈত্রী আবারও প্রশ্ন করলো নির্ময়কে।